শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ, এছাড়াও মুদ্রা বাজার এবং স্বর্ণ রূপার দরদাম তো থাকছেই। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। বিনিয়োগ চমক নয়, উদ্যোক্তা বান্ধব হতে হবে বাংলাদেশকে। দেশীয় উদ্যোক্তারা পরিবেশ পেলেই বাড়বে বিদেশি বিনিয়োগও, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হঠাৎ করে শিল্প কারখানায় গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করেন ডক্টর মোস্তাফিজ। বদলে যাওয়া বাংলাদেশকে তুলে ধরতে সম্প্রতি ঢাকায় হয়ে গেল 4 দিনের বিনিয়োগ সম্মেলন। সেখানে উদ্যোক্তারা অভিযোগ করেন, বিনিয়োগ সনদপত্র পেতে ভোগান্তি, আমদানি রপ্তানি প্রক্রিয়ায় অসহযোগিতা, আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে দেশি বিদেশি বিনিয়োগ। অথচ বিনিয়োগ সম্মেলন চলাকালে দেশে শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এতে খরচ বেড়ে যাওয়ার শঙ্কায় উৎপাদন কমাতে শুরু করে কারখানাগুলো। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসে নানা শঙ্কার কথা জানান অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান। বলেন, এভাবে চললে মুখ ফিরিয়ে নেবে বিনিয়োগকারীরা। একজন বিনিয়োগকারী সে কিন্তু দেখে তার সামষ্টিক ব্যয় কত। আমি যদি এটা নিশ্চিত করতে পারি যে গ্যাসের দামে আমার 2 টাকা বাড়লো, কিন্তু আমি পোর্টে যে আমার যে দীর্ঘসূত্রিতা লাগে সেখানে আমি খরচ কমাচ্ছি, করাপশন যেটা নাকি তার বিভিন্ন দুর্নীতিতে তার খরচ করতে হতো সেটা আমি কমাতে পেরেছি, তাহলে একটা বিষয় দিয়ে বিনিয়োগ নির্ধারিত হবে না। সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান আরো বলেন, দেশীয় বিনিয়োগকারীরা ব্যবসার পরিবেশ পেলে বাড়বে বিদেশি বিনিয়োগও। স্থানীয় বিনিয়োগকারীদের জন্য একটা অনিশ্চিত পরিবেশ, এই যে এখন যে অনেকে বিনিয়োগ করছেন না, আমাদের স্থানীয় বলছি, বৈদেশিক না, সেটার পেছনে আমার মনে হয় যে একটা বড় কারণ হলো যে তারা অপেক্ষা করছেন যে কিভাবে তারা এটা রাজনৈতিক পরিমণ্ডলটা কিভাবে ইভলভ করে। এছাড়া ছায়া সংসদে বিদেশি বিনিয়োগ টানতে পুঁজি ও মুনাফা তুলতে পারার শঙ্কা কাটানো সহ সংশ্লিষ্টদের 10 দফা সুপারিশ করে সংগঠনটি। সেই বিনিয়োগ সম্মেলনের মধ্যে সরকার কিন্তু নানা রকম। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, বিনিয়োগের যখন স্থবিরতা এবং বিনিয়োগ বাড়াতে সরকারকে যখন জ্বালানি খাত সহ ব্যবসার যে পরিবেশ সেটি ফিরিয়ে আনার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা, অথচ আমাদের জ্বালানি খাতের নানান ধরনের অব্যবস্থাপনা এখনও বিদ্যমান রয়েছে। জ্বালানি খাতের এই অব্যবস্থাপনার কারণে এখনও দুরবস্থায় দেশের অর্থনৈতিক খাত। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনও প্রায় 8% গ্যাসের সিস্টেম লস হচ্ছে। সংকট উত্তরণে 2004 সালের জ্বালানি নীতির সংস্কার প্রয়োজন বলেও মনে করেন তারা। জ্বালানি উপদেষ্টার আশ্বাস, জুনের মধ্যেই গ্যাসের 50% সিস্টেম লস বন্ধ করা সম্ভব হবে। জানান, এবার গরমে সহনীয় পর্যায়ে থাকবে লোডশেডিং। জ্বালানি সংকটে এমনিতেই দীর্ঘদিন ধুঁকছে দেশের শিল্প কারখানা। এর মধ্যেই রাজধানী সহ আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুরের শিল্প কারখানাগুলোতে ভয়াবহ গ্যাস সংকট। আছে লোডশেডিংও। ফলাফল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। গবেষণা বলছে 2031 সালের মধ্যে শেষ হবে দেশের গ্যাসের রিজার্ভ। 2004 সালের জ্বালানি নীতির কার্যকারিতাও নেই সেভাবে, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিল্পের উপর। রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত আলোচনায় উঠে আসে এসব তথ্য। এই গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বে, এইসব ডেটা থাকা সত্ত্বে, হাউ কুড দ্য লাস্ট গভর্নমেন্ট মুভ অ্যাওয়ে ফ্রম এক্সপ্লোরেশন, এটা আমি জানি না। তারা সেখানে পিডিবিকে বাধ্য করেছে রেজলিউশন নিতে, যে সেই রেজলিউশনে বলা আছে যে তারা যে বিদ্যুৎ উৎপাদন করছে না, বিদ্যুৎ উৎপাদনের যে রেকর্ড রাখা হয় সেই রেকর্ডটা তাদেরকে রাখতে নিষেধ করা হয়েছে, এবং তাদেরকে মোকাবেলা করে সেই রেকর্ড রাখার সক্ষমতা পিডিবির ছিল না। এখনো আছে কিনা সেটা আমি জানি না। একটি নতুন জ্বালানি নীতি আমাদেরকে দিয়ে যান, যেটাতে এনার্জি ট্রানজিশন বা জ্বালানি রূপান্তরের বিষয়টি সুনির্দিষ্টভাবে থাকবে। সেমিনারে উপস্থিত জ্বালানি উপদেষ্টা আশ্বাস দেন, আসছে জুনের মধ্যেই গ্যাসের সিস্টেম লস 50% কমানো হবে। চলতি গরমে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে বলেও জানান তিনি। এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করব। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো, এবং লোডশেডিং হবে না এটা বলবো না,
কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। অন্ধ্রপ্রদেশ সরকার জ্বালানির বকেয়া পরিশোধে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান উপদেষ্টা। এরই মধ্যে বিগত সরকারে রেখে যাওয়া ৩.২ বিলিয়ন বকেয়া ৬০০ মিলিয়নে নামিয়ে আনা হয়েছে। অন্ধ্রপ্রদেশ কালীন সরকার যখন শুরু করে তখন $3.2 বিলিয়ন ইয়ে ছিল। তো এখন আমরা উই হ্যাভ গট ইট ডাউন টু 600 বিদ্যুৎ জ্বালানি মিলে। এখন থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এলএনজি আমদানি করা হবে। আর সাগরে তেল গ্যাস অনুসন্ধানের বিটে কেউ অংশ নেয়নি বলেও জানান জ্বালানি উপদেষ্টা। জ্বালানি তেলের রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, গত সরকারের 15 বছরের অনিয়ম এবং দুর্নীতিতে জ্বালানি খাতের যে দুরবস্থা তৈরি হয়েছে সেটি কিন্তু সামনের দিনে জ্বালানি নিরাপত্তা একটি বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে বাংলাদেশের জন্য, এবং সেটি নিয়ে এখন নানান মহলে আলোচনা চলছে। বিশ্লেষকরা এটি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন এবং নানান ধরনের পরামর্শও দিচ্ছেন। এই বিষয়ে জ্বালানি উপদেষ্টা বক্তব্য আমরা শুনলাম এবং সরকারের যে চিন্তা ভাবনা সামনের দিনে আসলে কি হতে পারে, যদিও সেটি এখন পর্যন্ত খুব একটা পরিষ্কার নয়। এবং একটি টেকসই জ্বালানি নীতিমালা করার ক্ষেত্রে সরকার কি করতে পারে এবং কি করা উচিত এবং সেটি আসলে সরকার করতে পারবে কিনা সেটিও একটি বড় প্রশ্ন। এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকের বিজনেস আওয়ারের আলোচনা আমরা সাজিয়েছি। আমাদের সাথে যুক্ত হবেন জ্বালানি বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বদরুল ইমাম। আমরা তাকে সংযুক্ত করতে পারলে আমরা আলোচনা শুরু করব। এই মুহূর্তে আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আমরা আলোচনায় শুরু করব। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নিব শেয়ার বাজারের সবশেষ খবরাখবর। আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহের যে লেনদেনের পরিস্থিতি আমরা দেখেছি, পুরো সপ্তাহ জুড়ে বড় বড় পতন হয়েছে প্রতিদিনই এবং সেটিরই ধারাবাহিকতা অব্যাহত আছে। ঢাকার পুঁজিবাজারে এই নতুন সপ্তাহে আজকের প্রথম কর্মদিবস এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসিএক্স ইন্ডেক্স 29 পয়েন্ট কমেছে। এটিকে বড় পতনই বলা যেতে পারে এবং ডিএসসিএক্সের অবস্থান 4,943 পয়েন্ট। আসলে 5,000-এর নিচে অনেকদিন পরেই ডিএসসির সূচক, প্রধান সূচক 5,000-এর নিচে নেমেছে এবং সেটি আরও কমছে। গত সপ্তাহের শেষ কর্মদিবসে সবশেষ আমরা দেখেছি 5,000-এর নিচে নেমেছে এবং সেটি আরও কমছে, ধারাবাহিক কমার মধ্যেই আছে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 10 পয়েন্টের মতো, অবস্থান করছে 1,093 পয়েন্টে। ডিএস30-র অবস্থান 1,835, কমেছে 9.5 পয়েন্ট। এবং লেনদেনের পরিমাণ যদি দেখি, আমরা যদি আসলে বলি যে এটি পুঁজিবাজারের যে সাম্প্রতিক সময়গুলোতে আমরা খারাপ অবস্থান দেখেছি তার মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছে সেটি আসলে বলা যেতে পারে, কারণ দীর্ঘ 2 সপ্তাহ ধরে আসলে টানা দরপতন চলছে ঢাকার পুঁজিবাজারে এবং লেনদেনের পরিমাণ একেবারেই তলানিতে এসে ঠেকেছে। 190 কোটি টাকারও কম লেনদেন হয়েছে এখন পর্যন্ত। দিন শেষে হয়তো 200 কোটির আশেপাশে থাকতে পারে, যেটি ঢাকার পুঁজিবাজারের জন্য মোটেও স্বাভাবিক লেনদেন নয়। ঢাকার পুঁজিবাজারে যখন স্বাভাবিক সময় ছিল আসলে 1,000 বা 1,500 কোটি টাকার বেশি লেনদেন নিয়মিতই হতো এবং সেটি আমরা গত অন্তত 2 বছর ধরে আমরা 1,000-এর নিচে নামতে দেখেছি এবং 700-800 কোটি টাকা আমরা লেনদেন দেখেছি নিয়মিত। কিন্তু গত কয়েক মাস ধরে আসলে লেনদেন একেবারেই 300 কোটির নিচে নেমে এসেছে এবং এটি খুবই আশঙ্কাজনক বলা যেতে পারে। এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কিন্তু কমেছে 221টি, বেড়েছে মাত্র 97টি এবং অপরিবর্তিত আছে 75টি কোম্পানির শেয়ারের দর। পুঁজিবাজারের পর আমরা জানাতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার সেটি আসলে অপরিবর্তিত আছে এবং এটি একটি স্থিতিশীল পরিস্থিতিতে আছে। রিজার্ভ যেহেতু আমাদের মোটামুটি পতন ঠেকানো গেছে এবং কিছুটা বাড়তেও আমরা দেখতে পাচ্ছি এবং সেটিরই প্রভাব আমরা মুদ্রা বাজারে দেখছি। মার্কিন ডলার এই মুহূর্তে কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকায়। ইউরো 127 টাকায় কেনা হচ্ছে, 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কেনা হচ্ছে,
অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো কিনছে, তারা বিক্রি করছে 17 টাকা 30 পয়সা। অর্থাৎ আপনি যদি কিনতে যান আপনাকে 17 টাকা 30 পয়সা দরে কিনতে হবে, সৌদি রিয়াল কিনতে হবে 33 টাকা 10 পয়সা দরে, যদিও ব্যাংকগুলো কিনছে 32 টাকা করে। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 32 পয়সা, বিক্রয় 1 টাকা 42 পয়সা। এই তথ্যগুলো আমরা নিয়েছি আসলে সোনালী ব্যাংক থেকে, এবং সোনালী ব্যাংকের আজকের যে বাজার দর সেই অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ভেদে কিন্তু এটি কিছুটা কম বেশি হতে পারে। স্বর্ণের দরদাম জানাবো। দর্শক, আপনারা জানেন যে টালমাটাল পরিস্থিতি আসলে স্বর্ণের বাজারে, এবং এই মুহূর্তে যারা স্বর্ণ কিনতে চাচ্ছেন, আমার মনে হয় যে গতকালই আমরা একটা প্রতিবেদন দেখেছি যে গত 1 বছরে আসলে স্বর্ণের যে দাম বেড়েছে তাতে চাহিদা কমে গেছে 50%-এরও নিচে, অর্থাৎ অর্ধেকের বেশি চাহিদা কমেছে, বিক্রি কমেছে। অর্থাৎ মানুষ এখন খুব বেশি প্রয়োজন না হলে স্বর্ণ কিনছে না, এবং সেটির বড় কারণ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে প্রতি ভরি স্বর্ণের দাম, 22 ক্যারেট স্বর্ণের দাম 1,72,546 টাকা, প্রতি গ্রাম পড়ছে 14,793 টাকা। 21 ক্যারেট যদি আপনি কিনতে চান একটু কম, যেটি আসলে 22 ক্যারেটের চেয়েও একটু মানের দিক থেকে পিছিয়ে আছে, সেটির প্রতি গ্রামের দাম পড়বে 14,120 টাকা, প্রতি ভরিতে 1,64,696 টাকা। 18 ক্যারেটের দাম পড়ছে 1,41,169 টাকা, এবং সনাতন অর্থাৎ পুরনো স্বর্ণ যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে 1,16,000 টাকার বেশি গুনতে হবে। তবে যাদের কাছে পুরনো স্বর্ণ মজুত আছে তারা কিন্তু এখন ভালো দামে স্বর্ণ কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। সেখানে হয়তো একটা মানে সাধারণ ব্যবহারকারীদের একটা লাভের জায়গা রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি রূপার দরদামও বেড়েছে, রূপার দাম কিছুটা বেড়েছে, আমরা একটু দেখে নিতে চাই। 22 ক্যারেট রূপার দাম এই মুহূর্তে প্রতি ভরির দাম পড়ছে 2,846 টাকা, 21 ক্যারেট 2,718, 18 ক্যারেটের দাম পড়ছে 2,333 টাকা, এবং সনাতন বা পুরনো রূপা বিক্রি হচ্ছে 1,750 টাকায়। দর্শক, এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। তিস্তার চর এখন ছেয়ে আছে সবুজে সবুজে। বিস্তীর্ণ চর জুড়ে তরমুজের আবাদ করেছেন চাষিরা। গরমে তরমুজের চাহিদা বেড়ে যাওয়ায় লাভবান হচ্ছেন তারা। আবাদ বাড়াতে পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। রবিউল হাসানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা তিস্তার চর। গত বছরের বন্যার ধকল কাটিয়ে উঠতে এই চরে তরমুজের চাষাবাদ করেছেন কৃষক। ভালো ফলনে তরমুজ চাষিদের মুখে এখন হাসির ঝিলিক। মিষ্টি ও সুস্বাদু হওয়ায় ভালো দাম পাচ্ছেন তারা। প্রতিমন তরমুজ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। আমরা কয়েকজন লাগাইছি, মোটামুটি 100 বিঘার মতো, তাতে সবাই লাভবান, সবাই বাম্পার ফলন পেয়েছে। এখান থেকে এলাকার চাহিদা মিটেও মোটামুটি লালমনিরহাট, হাতিবান্ধা, বড়খাতা, লীলফামারী থেকে আসে, ওরা আসে তরমুজ নিয়ে যায় এখান থেকে। তিস্তার চরে আমাদের তরমুজ আবাদ হয়েছে, বা গতবারের চাইতে এবার অনেক তরমুজ ভালো হয়েছে। গত বছরের তুলনায় এবছর তরমুজ বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষক। দেখে আর কি খুব ভালোই লাগতেছে, আসলে যেটা বলার মতো না যে বালুর চরে এত সুন্দর তরমুজ আবাদ হয়। একবার ফরমালিন মুক্ত তরমুজ কিনলাম, কেনার পরে একটা তরমুজে প্রায় 5 কেজির মতন হবে, আমরা 100 টাকা দিয়ে কিনেছি। অসাধারণ, এই তরমুজ যে এত মিষ্টি সেটা কল্পনা করা যায় না। পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকছে কৃষি বিভাগ। আমরা কৃষি সম্প্রসারিত পাটগ্রাম সবসময় তাদের পাশে ছিলাম এবং তাদেরকে কারিগরি পরামর্শ দিয়ে দিয়েছি, এবং এই বছর তাদের ফলন দেখে এই কৃষকের তরমুজের বাম্পার ফলন দেখে অনেক কৃষক আগ্রহী। আশা করা যাচ্ছে আগামী বছর আমাদের এই 10 হেক্টর জমি আরো প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তিস্তার পানি শুকিয়ে যাওয়ার পরপরই জেগে ওঠা চরে তরমুজের বীজ বপন শুরু হয়। জেলায় এবার 15 হেক্টর জমিতে তরমুজের চাষাবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতায় চাষাবাদ হয়েছে 10 হেক্টর জমিতে। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুনামগঞ্জ হাওরে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতিটি হাওরে চলছে এখন ধান কাটার মহা উৎসব। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হওয়ায় খুশি কৃষকরা, তবে বাজারে ধানের ন্যায্য দাম পাবে কিনা এ নিয়ে শঙ্কায় তারা। বোরহানুদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পাকা ধানের সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে চারদিক।
বর্তমানে হাওরে চলছে ধান কাটার মহা উৎসব। কষ্টে ফলানো সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। তারা জানান হাওর এলাকার একমাত্র ফসল বোরো ধান। এই বছর শিলাবৃষ্টি না হওয়ায় ফলন বেশ ভালো হয়েছে। এতে খুশি হলেও বাজারে ধানের ন্যায্য দাম পাবে কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকরা। ফসল যে তুই দান ওইছে না গেলে ইটা দান আল্লাহ যদি দিনটা দেওয়া যায় সুন্দর মতো মাঝে তুলবো দানটি। আল্লাহ যাওয়াই দিছিলাম ভালোই দিছিলাম বুঝছেন। এখন তো এই দিনে দেখা যায় খাতরা গলাইতে পারেন না। ধান যেটি খাটায় তুলছিলাম এটিও তুলতে পারতাম না। এই দিনের লাগে আমরা একটু আশঙ্কাত আছি। আশা যদি আমরা খাদ্যটা তুলে দিতাম পারি তাইলে আমরা খুশি হই। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর বোরো ধান থেকে চাল উৎপাদন হবে 9,24,413 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 5,500 কোটি টাকা। অন্যান্য বছর তুলনায় এবছর সুনামগঞ্জ জেলাতে বাম্পার ফলন হবে। যদি আগামী 30 এপ্রিল পর্যন্ত আল্লাহর রহমতে যদি আবহাওয়া ভালো থাকে, আশা করা যায় সুনামগঞ্জ জেলা প্রায় হাওরের 95 বিভাগে ধান আমরা কর্তন করতে সক্ষম হব। রেট কত টাকা করে হবে, তারা কত টাকা নির্ধারণ করা যায়, তাদের দিকটা এবং আমাদের কৃষক যারা আছেন সকলের দিকটা চিন্তা করে আমরা একটা মূল্য নির্ধারণ করে দেব এবং আমাদের উপজেলা কৃষি ডিপার্টমেন্ট এবং উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে আমরা বিভিন্ন ধরনের পর্যায়ে কাজ করে যাচ্ছি। চলতি মৌসুমে সুনামগঞ্জের 137টি হাওরে 2,23,410 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বিজনেস আওয়ারে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি প্রতিবেদন দেখছিলাম জ্বালানি সংকট এবং জ্বালানির যে নীতিমালা, টেকসই নীতিমালা, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে তখনই জানিয়েছিলাম যে আমাদের সাথে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বদরুল ইমাম। তিনি জ্বালানি বিশেষজ্ঞ, দীর্ঘদিন ধরে জ্বালানি নিয়ে কাজ করছেন। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তার কাছে যেতে চাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। জনাব বদরুল ইমাম স্যার, আপনার ক্যামেরাটা একটু যদি অন করেন, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আপনার ক্যামেরাটা অন করলে আপনার সাথে আমরা আপনাকে আমরা দেখতে পাবো। দর্শক, আমরা আজকে আলোচনা করতে চাই জ্বালানি সংকট এবং এই জ্বালানি সংকটের যে পরিস্থিতি, অর্থাৎ শুধু জ্বালানি সংকটই নয়, আসলে জ্বালানি নিয়ে এক ধরনের একটি এই মুহূর্তে ঝুঁকি তৈরি হচ্ছে সামনের দিনে। আপনারা জানেন যে এর মধ্যে গ্রীষ্মকাল আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে লোডশেডিং হচ্ছে বিভিন্ন জায়গায় এবং লোডশেডিংয়ের মাত্রা কিন্তু বাড়ছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য যেই জ্বালানির প্রয়োজন সেটিরও যেমন সংকট আছে, তেমনি আমাদের গ্যাসের সংকট আছে এবং সামনের দিনে আসলে আমাদের জ্বালানির কৌশল কেমন হবে, একটি টেকসই জ্বালানি কৌশল তৈরিতে সরকার আসলে কি কাজ করবে, এসব বিষয় নিয়ে কথা বলতে চাই। জনাব বদরুল ইমাম স্যার, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে এই যে আমরা এতদিনেও একটি টেকসই জ্বালানি কৌশল বা নীতিমালা তৈরি করতে পারিনি এবং যেটি এত বছরেও আমরা এত বরাদ্দ দেওয়া হয় প্রতি বছর, আমরা দেখেছি যে বাজেটে সবচেয়ে বড় বরাদ্দ থাকে জ্বালানি খাতে, কিন্তু এখনও আমরা জ্বালানির ঝুঁকিতে রয়েছি। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের বড় ধরনের ঝুঁকি সামনের দিনে আছে বলে বিশেষজ্ঞরা বলে থাকেন। স্যার, এটি আসলে কারণ কি এবং এই ঝুঁকিটা কতটা বেশি ঝুঁকিপূর্ণ আপনার কাছ থেকে জানতে চাই। হ্যালো, জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। না, দেখুন, জ্বালানি বাংলাদেশের যেরকম অবস্থা, মানে আমি ভূতাত্ত্বিক অবস্থার কথা বলছি, জ্বালানি সম্পদের কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের পক্ষে জ্বালানি সংকটে পড়ার স্বাভাবিক নয়। কারণ আমরা জানি যে এদেশে মাটির নিচে বড় আকারের গ্যাস সম্পদ রয়ে গেছে। সুষ্ঠু উত্তোলন এবং ব্যবস্থাপনা যদি করা যায় ভূখণ্ডে এবং সমুদ্রবক্ষ দুটো ক্ষেত্রেই, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য জ্বালানি খুব একটা বড় সংকট হওয়ার কথা না। কিন্তু আমার মনে হয় যে এই দুক্ষেত্রে আমাদের ঘাটতি আছে, আমাদের কার্যক্রমে দুর্বলতা আছে। আমরা কখনোই জ্বালানি অনুসন্ধান এবং উত্তোলনের কার্যক্রমটাকে
অপটিমাম লেভেলে নিয়ে যেতে পারি নাই। সেই কারণেই আমরা এই সংকটে পড়ি মাঝে মাঝে, এবং তারপর আমরা জ্বালানি আমদানির কথা বা সেদিকে পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করি। কিন্তু আমি যেটা মনে করি যে বাংলাদেশের নিজস্ব জ্বালানি সম্পদের সদ্ব্যবহার করার উদ্যোগ যদি নেওয়া হয়, পর্যাপ্ত পরিমাণ উত্তোলন এবং ব্যবহারের ব্যবস্থাপনা যদি ঠিকভাবে নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশের বহির্বিশ্বের থেকে জ্বালানি আমদানি করার প্রয়োজনীয়তা তেমন থাকবে না, বা থাকলেও সেটা সেরকম পর্যায়ে যাবে না। সুতরাং আমাদের এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে দেশের যে জ্বালানি সম্পদটা আমরা আছে বলে জানি, সেটাকে যথার্থভাবে পর্যাপ্ত পরিমাণ অনুসন্ধান এবং উত্তোলনের ব্যবস্থা করা, এবং সেই উত্তোলনের মাধ্যমে এই জ্বালানির উপরে দেশীয় চাহিদাটা মিট করা বা পূরণ করার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা। ধন্যবাদ স্যার, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, আপনার ক্যামেরাটা আবারও বন্ধ হয়ে যাওয়াতে আমরা আসলে দেখতে পাচ্ছি না আপনাকে। যদি একটু চেষ্টা করেন আপনার ক্যামেরাটা অন করার, তাহলে দর্শকরা আপনাকে দেখতে পাবে। স্যার, এই মুহূর্তে আসলে আমরা তো দেখতে যে গত সরকারের আমলে এই খাতে বড় বড় বিনিয়োগ হয়েছে, সেই বিনিয়োগগুলো আসলে কতটা আপনার কাছে পরিকল্পিত মনে হয়েছে, এবং এখন আসলে বর্তমান সরকারের আসলে কি করণীয় আছে? এই যে আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, যে প্রকল্পগুলো আছে, সেগুলো কি শেষ করে বা সেখানে কি সামনে বাজেটে আরও বেশি বিনিয়োগ করা দরকার, নাকি এখন আসলে আমাদের আসলে কৌশলটা আসলে কি হওয়া উচিত? দেখুন, বাংলাদেশের একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু জ্বালানি সম্পদে যথেষ্টভাবে সমৃদ্ধ, কিন্তু এই সমৃদ্ধিটা, অর্থাৎ এই জ্বালানিটা যেটা মাটির নিচে আছে, সেটা আপনা আপনি উঠবে, উঠাতে কাঠ লাগবে, এটার ব্যবস্থাপনার বিষয়। বাংলাদেশ যদি মনে করে তার নিজস্ব জ্বালানি সম্পদ যথেষ্ট পরিমাণের মাধ্যমে জ্বালানির উপর ভর করবে, তাহলে কিন্তু সেটা সে পারে, এবং সেটাই হবে মুখ্যম। আমরা যখন তখনই আমরা বিদেশ নির্ভর হওয়ার মানে চিন্তা করি এবং কার্যক্রম ব্যবস্থাপনা গ্রহণ করি। আমাদের সে এখন পর্যন্ত যে জ্বালানি হয় তার বড় একটা অংশ আমরা নিয়ে আসছি বাইরে থেকে। আমরা এলএনজি আমদানিতে ঢুকে পড়েছি। এটা পড়েছি এই কারণে, কারণ সংকট আছে বলেই তৎক্ষণাৎ ভাবে এলএনজিটা আমাদের আনতে হয়েছে। কিন্তু এই কথাটা সঠিক যে বাংলাদেশের জ্বালানি সম্পদ যে পরিমাণ রয়েছে, সেই পরিমাণের প্রেক্ষিতে বিদেশি এলএনজির উপর আমাদের ভর করার প্রয়োজনীয়তা থাকার কথা না। এই কারণে যথেষ্ট পরিমাণ দেশীয় কার্যক্রম, দেশীয় অনুসন্ধান এবং উত্তোলনের দিকে যদি আমরা আমাদের কার্যক্রমকে ধরি, তাহলে কিন্তু এই সংকটটা আর সংকট থাকবে না। এটাই হলো এখন দেখার যে সরকার কতটা জরুরি ভিত্তিতে দেশীয় জ্বালানির উপরে তার কার্যক্রমটাকে চালাতে পারে বা নিয়ে যেতে পারে। স্যার, আপনি কি মনে করেন কিনা এই সরকারেরই আসলে একটি নতুন জ্বালানি নীতিমালা করে দেওয়া উচিত, মানে পরবর্তী রাজনৈতিক সরকারের হাতে একটি যেটি টেকসই হবে, যেটি আসলে পরিকল্পিত হবে, যেটি বাস্তবমুখী হবে, এই ধরনের একটি জ্বালানি নীতিমালা তৈরির কাজে হাত দেওয়া উচিত এই সরকারের? যে দেখুন, জ্বালানি নীতিমালা তো অবশ্যই থাকতে হবে, এবং সেই নীতিমালার মূল সূত্র হবে আমার মতে যে দেশীয় জ্বালানির সদ্ব্যবহার, দেশীয় জ্বালানির উপর স্বনির্ভরতা অর্জন সূত্র। এবং এই সূত্রের উপরে যদি আমরা, এই নীতির উপর ভর করে যদি আমরা জ্বালানি ব্যবহার বাস্তবায়ন করি, তাহলে কিন্তু সংকট থাকে না। কারণ আমরা সবসময় বলে আসছি, আমাদের ভূতাত্ত্বিক জ্ঞানে আমরা এতটুকু নিশ্চিত যে বাংলাদেশের মতো দেশে এখানে প্রচুর পরিমাণ গ্যাস ভূগর্ভে জমা আছে। এখানে এটাকে উত্তোলনের ব্যবস্থা করলে আমরা জ্বালানির জন্য বিদেশমুখী হওয়ার আমাদের প্রয়োজন হবে না। কিন্তু এর কারণ, এর জন্য যে কারণ ব্যবস্থাপনাটা দরকার, যে যথেষ্ট পরিমাণ
অনুসন্ধান উত্তোলন কার্যক্রম গ্রহণ করা দরকার, কিন্তু সেটা আমাদের লক্ষণীয় আমরা দেখতে পাই না। তার চেয়ে বরং আমরা চট করে বিদেশ থেকে জ্বালানি, যখনই আমরা জ্বালানি সংকটের মধ্যে পড়ি তখন আমরা বিদেশে থেকে আমদানির উপর নির্ভর করে এই সংকটটা মোকাবেলার জন্য প্রাথমিকভাবেই ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু প্রাথমিক ব্যবস্থা গ্রহণটা উচিত হবে যে দেশীয় যে জ্বালানিটা আছে সেটাকে যথেষ্ট পরিমাণ উত্তোলন এবং উন্নয়নের মাধ্যমে এর উপর ভর করা, জ্বালানি সম্পূর্ণতা অর্জন করা, যেটা নাকি বাংলাদেশের জন্য সম্ভব। অবশ্যই নিশ্চয়ই সরকার এই বিষয় নিয়ে বিবেচনায় নিবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর বদরুল ইমাম আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বছরের শুরু থেকে পতনের মুখে থাকা ক্রিপ্টোকারেন্সির দাম ফের বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে 10.71% বেড়ে প্রতিটি বিটকয়েনের দাম এখন $93,474। ক্রিপ্টো বাজারের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের দাম সপ্তাহের ব্যবধানে 10.71% বেড়েছে। গেল সপ্তাহের শেষে $93,474 বিক্রি হয়েছে প্রতিটি মুদ্রা। নিম্নমুখী থাকা আরেক জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা ইথারের দামও বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে 11.24%। বাইন্যান্সের দাম 1.84% বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। আর সোলানা বিক্রি হচ্ছে $152.40। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।